কিভাবে ব্রিটেনের ক্যারিয়ার ব্যাটেল গ্রুপকে বন্দি করলো ভারত, কোন ফর্মুলায় ইউএস স্টেলথ ফাইটার জেটকে মাঝ আকাশে উপকাত করলো আমাদের সুখোই MKR ফাইটার জেট, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দেশে কেন ভারত ড্রোন প্রত্যাঘাত করলো, আমাদের নিউক্লিয়ার সাবমেরিন, আমাদের নৌবাহিনী কেন আরব সাগর জুড়ে ক্রমশ টহলদারির মাত্রা বাড়াচ্ছে। নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। জয় হিন্দের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আপনাদেরকে জানি বা বুঝি বা মানিও যে অনেক সময় খেলা সেটা প্রায় যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। হ্যাঁ, ওই অভিজ্ঞতা আমাদের বারে বারে হয়েছে। পাকিস্তানের সঙ্গে যখন ভারত খেলতে নামে তখন স্টেডিয়াম তো কার্যত ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হয়। সম্প্রতি দুবাইতে এশিয়া কাপের যে ফাইনাল ম্যাচ, যেখানে আমাদের সূর্যকুমার যাদব বা আমাদের তিলক ভারবারা যখন ব্যাপকভাবে বেধড়ক পেটাচ্ছে পাকিস্তানের ক্রিকেটারদের, তখন শুধুমাত্র সেটা ওই কয়েকজন ক্রিকেটারের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তখন সেটা 140 কোটি ভারতীয়র আবেগ, তাদের তীব্র প্রত্যাঘাতের যে বাসনা সেটা প্রতিফলিত হয় এবং সেটাই বারে বারে আমরা দেখেছি। যেমন খেলা শুধুমাত্র খেলা থাকে না, খেলার মোড়কে একটা যুদ্ধ বা রণংদেহী ব্যাপার চলে আসে বলে আমরা অনেকে মনে করি। ঠিক তেমনিভাবে অনেক সময় মহড়াগুলো শুধু মহড়া থাকে না, সেই মহড়ার মধ্যে যুদ্ধের টেস্ট চলে আসে। সম্প্রতি যেমনটা হয়েছিল, আপনারা জানেন ভেরি রিসেন্টলি ভারতবর্ষ তাদের যে এয়ারফোর্সের যে সক্ষমতার জায়গা থেকে আমরা এই মুহূর্তে পৃথিবীতে নাম্বার 3 গ্লোবাল পাওয়ার র্যাঙ্কিংয়ে আমরা নাম্বার 3 পজিশনে ইতিমধ্যে এসে গেছি। সেটা আমাদের ট্রু ভ্যালু র্যাঙ্কিংয়ে আমরা এই মুহূর্তে নাম্বার 4th পজিশন থেকে 3rd পজিশনে ইতিমধ্যে এসে গেছি। এবং এটা খুব কাছ থেকে খুব ভালো করে বোঝার চেষ্টা করছে আমেরিকা বোঝার চেষ্টা করছে যে ভারতের হাতে এমন কোন শক্তি আছে যেটা ভারতকে দ্রুত নাম্বার 4 থেকে 3rd পজিশনে নিয়ে এসছে। এবং ভারতবর্ষের এয়ারফোর্সের সেই সক্ষমতা বোঝার জন্য, ভারতীয় সামরিক দক্ষতা বোঝার জন্য ফের আরও একবার আমেরিকা একটা টেস্ট করতে চেয়েছে। ভারতের প্রতিরক্ষা ক্ষমতা, ভারতের যে সামরিক ক্ষমতা, আসল পরিচয়টা তারা পেতে চাইছে বারে বারে, কারণ আমেরিকা কোথাও ভয় পাচ্ছে। এবং সেই ক্ষেত্র থেকে আমেরিকা সরাসরি নিজে না নেমে তার ঘনিষ্ঠতম দেশ ব্রিটেনকে এই ক্ষেত্রে ভারতের সম্মুখে দাঁড় করিয়েছে, একটু প্যাসিভ ওয়েতে, বুদ্ধিমত্তার সঙ্গে। যখন সারা দেশ আমরা দীপাবলি উদযাপন করছি, দীপাবলির আনন্দে আমরা মশগুল হয়ে রয়েছি, তখন আরব সাগরে, অর্থাৎ আমাদের বাণিজ্য নগরী, আমাদের ফিনান্সিয়াল ক্যাপিটাল মুম্বাইয়ের থেকে কিছুটা দূরে আরব সাগরে একটা ভয়ঙ্কর মহড়া হয়। এবং সেই মহড়ায় ফের ভারত তার সামরিক দক্ষতাকে প্রমাণ করে সারা বিশ্বের দরবারে, কিন্তু অনেক কঠিন পথের মধ্যে দিয়ে, যেটা উল্টোটাও ভারতের ক্ষেত্রে হয়তো ঘটতে পারত। কিন্তু আমাদের সামরিক দক্ষতা, আমাদের এয়ারফোর্সের দক্ষতা, আমাদের নেভির দক্ষতা মারাত্মক লেভেলে পৌঁছে গেছে, সেটা সারা বিশ্ব ইতিমধ্যে টের পেয়েছে। কি করেছে আমেরিকার ঘনিষ্ঠতম সহযোগী ব্রিটেন? ছবিটা হচ্ছে অনেকটা এরকম যে আমেরিকার যে সামরিক বেস রয়েছে ডিয়েগো গার্সিয়া, এই ডিয়েগো গার্সিয়া থেকে ব্রিটেনের যে রণতরী HMS প্রিন্স অফ ওয়েলস, অর্থাৎ ওদের ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ বা CBG, সেটা এসে পৌঁছয় আমাদের বাণিজ্য নগরী মুম্বাইয়ের ঠিক উপকূলে। এবং এখানে পৌঁছে তারা রীতিমতো, তাদের কনসেপ্ট ছিল যে বাণিজ্য নগরী মুম্বাইকে তারা দখল করবে। সেই মুহূর্তে HMS যে প্রিন্স অফ ওয়েলস, এর মাথায় বসানো ছিল 6টি দুনিয়া কাঁপানো, দুনিয়া ত্রাস বলে আমেরিকা দাবি করে US নির্মিত F-35B, যেটা স্টেলথ প্রযুক্তির 5ম প্রজন্মের ফাইটার জেট। আমেরিকা দাবি করে যে এর থেকে শক্তিশালী ফাইটার জেট সারা বিশ্বে কোথাও নেই। সেই অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তির ফাইটার জেট নিয়ে মুম্বাই বাণিজ্য নগরীর উপকূলে এসে হাজির হয় এই ক্যারিয়ার ব্যাটেল গ্রুপটি। তবে এই যে মুম্বাই উপকূলে এসে ব্রিটেনের রণতরী হাজির হয়েছে, এটা কিন্তু প্রথম ছবি নয়। একটু বলে রাখা প্রয়োজন যে 1971 সালে যখন বাংলাদেশ জন্ম নেবে, বাংলাদেশের স্বাধীনতা প্রায় একদম সম্মুখভাগে, এবং ভারত সক্রিয়ভাবে বাংলাদেশকে সমর্থন করছে, সেই সময় আমেরিকার US-এর 7th ফ্লিট এবং এই ব্রিটেনের যে রণতরী তা এসে হাজির হয়েছিল মুম্বাইয়ের উপকূলে। এবং সেই সময় রাশিয়ার সক্রিয় সহযোগিতায় আমাদের প্রতিরোধের মুখে পড়ে, একটু হয়তো শুনতে খারাপ লাগবে, ব্রিটেন এবং আমেরিকাকে কার্যত লেজ গুটিয়ে পালাতে হয় আরব সাগর থেকে। সেটা 1971 সাল এবং এটা 2025-এ যখন এই ইউকের যে ওয়ারশিপস বা ওদের ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ এসে হাজির হয় আমাদের মুম্বাই উপকূলে। এবং কনসেপ্ট মুম্বাই বাণিজ্য নগরীকে দখল করা, আমাদের তরফে নাসিক থেকে 8টি সুখোই সেগুলো ওড়া শুরু করলো, এবং একই সঙ্গে নাগপুর থেকে 4টি জাগুয়ার।
এবং মধ্যপ্রদেশের গোয়ালিয়র থেকে একটি অ্যাওয়াক্স প্লেন ওড়া শুরু করলো। এবং এই যে 12টি ফাইটার জেটের স্কোয়াড্রন তৈরি হলো, তাদেরকে লিড করা শুরু করলো এই অ্যাওয়াক্স প্লেনটি। এবং ওয়েস্টার্ন ঘাট পেরিয়ে আমাদের ফাইটার জেট আরব সাগরের মাঝামাঝি মাঝ আকাশে তখন ব্রিটেনের সবথেকে দামি, সারা বিশ্বের ত্রাস বলে খ্যাত F-35B স্টেলথ ফাইটার জেটের মুখোমুখি। ভারতের ফাইটার জেটকে পরাজিত করতে সে সময় ব্রিটেনের ফাইটার জেটগুলো প্রথমেই তারা স্ট্রাইক মিশন করে। আমরা প্রথমে ব্রিটেনের ফাইটার জেটগুলোর দিকে অ্যারো ফরমেশনে এগোতে শুরু করি। এরপর আমরা ওকা অর্থাৎ অফেন্সিভ কাউন্টার এয়ার করি। 8টি সুখোই নিয়ে আমরা ওকা করা শুরু করি এবং তাদেরকে সাপোর্ট দিতে কিছুটা নিচ থেকে সক্রিয় হয় 4টি জাগুয়ার। একে বলা হয় ক্লোজ এয়ার সাপোর্ট বা ক্যাস। ওকা করার অর্থ হলো লিমিটেড এয়ার এনগেজমেন্ট, অর্থাৎ দ্রুত আকাশেই শত্রুকে খতম করার নামই আমাদের ভাষায়, সামরিক ভাষায় বা ইন্ডিয়ান এয়ারফোর্সের ভাষায় ওকা। যে সময় আমাদের ফাইটার জেটের মুখোমুখি হয়েছে ব্রিটেনের ফাইটার জেটগুলো, সেই সময় ব্রিটেনের ফাইটার জেটের সঙ্গে ছিল অ্যামরাম মিসাইল। একই সঙ্গে আমাদের ফাইটার জেটের সঙ্গে ছিল অস্ত্র 2 মিসাইল এবং R-73 এয়ার টু এয়ার মিসাইল। আমাদের সুখোয়ের সঙ্গে সেই মুহূর্তে ব্রহ্মস ছিল না। বোধহয় ব্রিটেন আগে থেকেই ভয় পেয়েছিল যে কিছু একটা হতে পারে, তাই তারা হয়তো আমাদের অনুরোধ করেছিল। এরপর শুরু হয় উভয় দেশের অর্থাৎ আমাদের এবং ব্রিটেনের মধ্যে, দুটি দেশের ফাইটার জেটের মধ্যে মাঝ আকাশে ডগ ফাইট। এবং তথ্য বলছে, নির্দিষ্টভাবে বিভিন্ন সূত্রগুলো বলছে, মাত্র 60 সেকেন্ডসের মাথায়, 1 মিনিটের মাথায় আমাদের ফাইটার জেটগুলো এয়ার সুপারিয়রিটির জায়গায় পৌঁছে যায়, অর্থাৎ ডমিনেট করতে শুরু করে ব্রিটেনের ফাইটার জেটগুলোকে। এবং সেই সময় মাত্র 60 সেকেন্ডসের মধ্যেই আমাদের ফাইটার জেটগুলো ব্রিটেনের সবথেকে অত্যাধুনিক, সারা বিশ্বে যারা স্টেলথ বলে খ্যাত US নির্মিত F-35B এদের ট্র্যাক অ্যান্ড লক করে। এবং F-35B এর পাইলটরা বুঝতে পারে যে তাদেরকে ভারতের পাইলটরা, ভারতের ফাইটার জেটগুলো মিসাইল লক করে ফেলেছে। তারা কার্যত সে সময় হাত তুলে দেয়। সমর বিশেষজ্ঞরা বলছেন যে আমাদের সুখোই ফাইটার জেট তারা এটা খুব দ্রুত করতে পেরেছিল। তার প্রথম কারণই ছিল, যেটা আমেরিকার কাছে পরিষ্কার ছিল না বা ব্রিটেনও জানতো না, আমাদের ফাইটার জেটের যে নোজ কোন অর্থাৎ নাকের সামনে বিরূপাক্ষ রাডার ইনস্টল করে দিয়েছিলাম। এই বিরূপাক্ষ রাডারের রেঞ্জ হলো 400 কিলোমিটার। এবং বলা হয়, সমর বিশেষজ্ঞরা বলেন বা এক্সপার্টরা বলেন, যে এই বিরূপাক্ষ রাডারের আওতা থেকে স্টেলথ প্রযুক্তির ফাইটার জেটও ছাড় পায় না, যেটা হয়তো আমেরিকার জানা ছিল না। এবং খুব সহজে আমরা 1 মিনিটের মধ্যেই 6টি ফাইটার জেটকে ট্র্যাক অ্যান্ড মিসাইল লক করে ফেলি। এরপর আমরা যেটা করি যে আমাদের কাছে পরাজয় স্বীকার করার পরই আমাদের ফাইটার জেট অর্থাৎ 12টি ফাইটার জেট খুব দ্রুত উড়ে চলে যায় প্রিন্স অফ ওয়েলস অর্থাৎ ব্রিটেনের যে ক্যারিয়ার ব্যাটেল গ্রুপের ঠিক মাথার উপর। তারা ঘুরপাক খেয়ে ঘুরতে থাকে এবং দ্রুত খবর যায় আমাদের CBG ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ INS বিক্রান্তের কাছে। দ্রুত INS বিক্রান্ত পৌঁছে যায় ঘটনাস্থলে এবং সম্পূর্ণভাবে ব্রিটেনের যে ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ তাকে ঘিরে ফেলে এবং যাকে বলা হয় নজরবন্দি করে ফেলে বা বন্দি করে ফেলে। এরপর ব্রিটেন দেখে যে পালানোর কোনো পথ নেই। অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ ভাইটাল অংশ ছিল গোটা প্রক্রিয়াটার। সেই সময় তারা অফিসিয়ালি জানায় যে উই লার্নড আ লট, অর্থাৎ আমরা অনেক কিছু শিখলাম এই গোটা প্রক্রিয়ার মধ্যে থেকে। এবং তারও সঙ্গে তারা জানায় তারা ইতিমধ্যে প্রতিরক্ষা দপ্তরের কাছে আবেদন করেছে, সেটাও বেশ চাঞ্চল্যকর। তারা আবেদন করে জানিয়েছে যে আপনাদের দক্ষ পাইলট রয়েছেন সুখোই বা রাফায়েলের, তাদেরকে দয়া করে আপনারা আমাদের দেশে অর্থাৎ ব্রিটেনে পাঠিয়ে দিন। তাদের কাছ থেকে অর্থাৎ আপনাদের দেশের ভারতীয় পাইলটদের কাছ থেকে আমাদের পাইলটরা কিছু শিখবে, কিছু জানবে। অর্থাৎ ব্রিটেন আবেদন করছে ভারতের কাছে তাদের পাইলটকে প্রশিক্ষণ দেওয়ানোর জন্য। এবং ভারতের এই যে এয়ারফোর্সের ক্রমবর্ধমান শক্তি বৃদ্ধি এবং দ্রুত গ্লোবাল পাওয়ার র্যাঙ্কিংয়ে ভারতের 3rd পজিশনে চলে আসা সব কিছু ভাবাচ্ছে আমেরিকাকে, ব্রিটেনকে। আমাদের এয়ারফোর্স যেভাবে ওকা করে রয়্যাল নেভির ক্যারিয়ার ব্যাটেল গ্রুপকে বন্দি করে বা সকল নজরবন্দি করেছে, তার একটা ছবি সারা বিশ্বের কাছে গেছে। সেই ছবিটা অনেকে এভাবে এক্সপ্লেন করছেন, মহড়ার মাধ্যমে আমরা যেভাবে রয়্যাল সিবিজিকে নজরবন্দি করেছি তার পরিপ্রেক্ষিতে দুটো বার্তা খুব পরিষ্কার। তাতে সিবিজি ফুজিয়ান বা সিবিজি শানাং, একই সঙ্গে সিবিজি নিমিটস ক্লাস বা 4th ক্লাসের যারা রয়েছে যে দেশের অন্তর্ভুক্ত, এগুলো তাদের কাছে সঠিক বার্তা এবং একদম সঠিক ছবি পৌঁছে গেছে যে ভারতের সঙ্গে কোনো রকম মিস অ্যাডভেঞ্চার করলে তাকে মুহূর্তের মধ্যে, মাত্র 1 মিনিটের মধ্যে দুর্মুষ করার ক্ষমতা ভারত রাখে, আজকের ভারত রাখে। এই যে কিছু আগে বলছিলাম যে খেলার ঢঙে যুদ্ধ হয়,
অনেক সময় স্টেডিয়াম ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হয়, ঠিক তেমনি মহড়াও হয়, এরকম ভয়ঙ্কর মহড়া। এবং সেই মহড়ায় একটা বিষয় পরিষ্কার, যে মহড়ার অফিসিয়াল যে নাম তা হলো কোঙ্কণ এক্সারসাইজ বা কোঙ্কণ মহড়ায়, তাতে একটা বিষয় পরিষ্কার হয়েছে যে আমেরিকা ভারতের এয়ারফোর্সের বা নেভির পাওয়ার টেস্ট করতে এসেছিল। বড্ড তেতো, এতটাই তেতো যে আমেরিকার মুখ কুঁচকে গেছে, এবং এতটাই তীব্র ঝাল যে ব্রিটেন বেশ ভয় পেয়েছে, তারা ভারতের কাছে শিখতে চাইছে। প্রশ্ন অনেকের যে আলটিমেটলি কি খুব বেশি মুখ উজ্জ্বল হলো ব্রিটেন বা আমেরিকার, নাকি মুখ পুড়ল? তবে বিশ্বের তাবড় তাবড় দেশ যখন ভারতের কাছ থেকে শিখছে বা ঠেকে শিখছে, তখন পার্শ্ববর্তী ছোট্ট দেশ বাংলাদেশ তারা কি শিখছে? নাকি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলা দেশটি ক্রমশ ভারতের কাছে একটা রেড থ্রেটে পরিণত হচ্ছে? কারণ গোয়েন্দা রিপোর্ট সেটাই বলছে যে এই দেশটি ভারতের ক্ষেত্রে ক্রমশ রেড থ্রেট বা লাল বিপদ সংকট তৈরি করছে। সম্প্রতি একাধিক স্যাটেলাইট ইমেজকে অ্যানালিসিস করা হয়েছে। গোয়েন্দারা দেখছেন যে একদম আমাদের যে চিকেন স্নেক তার সংলগ্ন অংশে লালমনিরহাট এয়ারবেস, তাকে সম্পূর্ণভাবে তারা পুনর্গঠন করছে, এবং বেশ কিছু বড় হ্যাঙ্গার ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে তৈরি করেছে বা ইন্ডিয়ান গভর্নমেন্ট সেখানে তৈরি করছে। সেই হ্যাঙ্গারের 3টে পার্ট রাখা হয়েছে। প্রথম পার্টে তারা ফাইটার জেটকে রাখবে, এবং যে ফাইটার জেট তাদের দেশে ইতিমধ্যে আছে এবং যেগুলো তারা কিনে নিয়ে আসবে। দ্বিতীয় অংশে তারা রাখবে তাদের অ্যাটাক ড্রোন ইউনিটকে, এবং থার্ড পার্টে অর্থাৎ ওই হ্যাঙ্গারের থার্ড অংশে বা তৃতীয় অংশে তারা রাখছে তাদের অ্যাটাক হেলিকপ্টার, যেগুলো তারা তুরস্কের থেকে কিনবে বিভিন্ন পর্যায়ে। এই পরিকল্পনা তারা এগোচ্ছে, এবং এই সম্পূর্ণ হ্যাঙ্গারের অংশটাকে উঁচু কংক্রিটের পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হয়েছে, যাতে ছবি তোলা না যায় বা কোনো রকম ইমেজেস কারো হাতে না যায়। তবে এখন স্যাটেলাইট অত্যন্ত উন্নত, কোনো রকম মিস অ্যাডভেঞ্চার করলে সেটা শক্তিশালী স্যাটেলাইটের মাধ্যমে সহজেই নজরদারি করা সম্ভব। ইতিমধ্যে আপনারা জানেন যে ভারতের তরফে আর্মি ডেলিগেশন টিম সেটা ঢাকায় পৌঁছেছিল। তারা ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর কাছে সূত্র মোতাবেক যে তথ্য আমরা পাচ্ছি, তারা ব্যাখ্যা চেয়েছেন, এবং বাংলাদেশ সেনাবাহিনী বেশ মাথা নিচু করে ব্যাখ্যা দিয়েছে বলে আমরা জানতে পারছি। তারপর কোনো একটি রাষ্ট্রের অত্যন্ত চাপে সেখানকার সোকল্ড যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি একটি হেলিকপ্টারে চেপে ওই লালমনিরহাট এয়ারবেসে যেতে প্রায় বাধ্য হয়েছিলেন। তবে আমাদের কাছে এটাও খবর আছে যে হেলিকপ্টারে ওয়াকারুজ্জামান গেছিলেন সোকল্ড সেনাপ্রধান, তারপরে আরও একটি হেলিকপ্টার ওই লালমনিরহাট এয়ারবেসে পৌঁছয়। সেই হেলিকপ্টারে কারা ছিলেন? কোনো একটি বড় রাষ্ট্রের বেশ কয়েকজন গোয়েন্দা? আমরা বলতে পারবো না সেটা। তবে ভারত কোনোভাবেই বাংলাদেশের এই ধরনের সামরিক পদক্ষেপ, যেটা ভারতের জাতীয় স্বার্থ নিরাপত্তার জন্য থ্রেট হতে পারে, সেটাকে কোনোভাবেই সমর্থন করছে না বলেই বিভিন্ন সূত্রে উঠে এসছে। তবে এই বিষয়টা যে অত্যন্ত গুরুত্ব সহকারে ভারত দেখছে, তার ছবিও আমরা পাচ্ছি। সেই ছবিটা খুব গুরুত্বপূর্ণ। সেই ছবিটা হলো গত 18 অক্টোবর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছন গোয়া সংলগ্ন আরব সাগরের তটে, এবং সেখানে তিনি নিশি যাপন করেন আইএনএস বিক্রান্তে। পরবর্তী দিন অর্থাৎ দীপাবলির দিন তিনি সশস্ত্র বাহিনীর সঙ্গে দীপাবলি পালনও করেন। যখন আমাদের প্রধানমন্ত্রী তিনি আইএনএস বিক্রান্তে নিশি যাপন করছেন, তখন আমাদের অপর ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ বা সিবিজি আইএনএস বিক্রমাদিত্য সেটি টহল দিচ্ছিল আরব সাগরে, এবং আইএনএস বিক্রমাদিত্যের সঙ্গে সেই মুহূর্তে ফ্রিগেট ডেস্ট্রয়ার সহ প্রায় 18টি যুদ্ধজাহাজ, সেগুলো শোনা যাচ্ছে পাকিস্তানের করাচি পোর্টের সংলগ্ন অংশেই নাকি টহল দিচ্ছিল। একই সঙ্গে আইএনএস বিক্রান্তের অন্তর্ভুক্ত যে 18টি বা 17টি যুদ্ধ জাহাজ রয়েছে, বিভিন্ন ধরনের ফ্রিগেট ডেস্ট্রয়ার বা অন্যান্য বিষয় যেগুলো আছে, তারাও টহল দিচ্ছিল এই বিপুল অংশে, এবং তার সমস্ত অভিমুখ ছিল পশ্চিম দিকে, অর্থাৎ পাকিস্তানমুখী করাচি পোর্টমুখী ছিল। শুধু এই ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ নয়, তার পাশাপাশি আমাদের 3টি নিউক্লিয়ার সাবমেরিন অর্থাৎ আরিঘাট, আরিধামান এবং আরিহান্ত, এই 3টি নিউক্লিয়ার সাবমেরিনই সেই সময় অ্যাক্টিভ ছিল ওই অংশে, অর্থাৎ ওয়েস্টার্ন পার্টে, এবং করাচি বন্দর মুখী ছিল। এবং তার পাশাপাশি এই 2টি ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ আমাদের আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত, এর সর্বমোট যে 40টি এয়ারক্রাফট অর্থাৎ আমাদের যে ফাইটার জেট রয়েছে MiG-29K, এগুলো সক্রিয় ছিল, ভীষণভাবে অ্যাক্টিভ ছিল। এবং এর পরে সম্ভবত যে ছবি আমাদের কাছে আসছে, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির তার গলা নাকি শুকিয়ে আসে, যেমন তার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের গলা শুকিয়ে এসেছিল যখন ব্রহ্মস আছড়ে পড়েছিল পাকিস্তানে। সেই সময় আসিম মনির একটা সাংবাদিক সম্মেলনে জানান যে 2টি পরমাণু শক্তিধর দেশের মধ্যে কোনোভাবেই যুদ্ধ কাম্য নয়। ঠিকই তো বলছেন, তাহলে এত মিস অ্যাডভেঞ্চার আপনারা করতে যাচ্ছেন কেন? তবে পাকিস্তানের গলা আরও বেশি শুকিয়ে আসবে, কারণ ইতিমধ্যেই উত্তরপ্রদেশে আমাদের প্রতিরক্ষামন্ত্রী গেছিলেন, এবং যে পরিমাণ ব্রহ্মোস আমরা অপারেশন সিঁদুর
তার প্রথম পার্টে খরচ করেছি, তার সেই তালিকাটাকে আবার সম্পূর্ণ করতে, অর্থাৎ আমাদের ব্রহ্মসের যে মোট পরিমাণ তার সংখ্যা বাড়াতে ইতিমধ্যেই উত্তরপ্রদেশের ব্রহ্মস অ্যারোস্পেস লিমিটেডের তরফে ব্রহ্মসের ফার্স্ট ব্যাচের বেশ কিছু মিসাইল ইতিমধ্যেই সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী। এরপর তিনি একটা গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর ঘোষণা করেছেন। সেই ঘোষণা তিনি বলেছেন যে অপারেশন সিঁদুর ছিল একটা ট্রেলার মাত্র, এরপরে পুরো ছবিটা দেখানো হবে। সেটা বোধহয় পাকিস্তানের জন্য বড্ড ভয়ঙ্করই হবে। এবং তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে পাকিস্তানের তরফে কোনো মিস অ্যাডভেঞ্চার কাম্য নয়, কারণ এখন প্রত্যেক দিন ভারতের হাতে বিপুল পরিমাণ ব্রহ্মস মিসাইল আমাদের হাতে আসবে, আমাদের সেনাবাহিনীর হাতে আসবে, এবং সেই ব্রহ্মসের নজরে থাকবে পাকিস্তানের প্রত্যেক ইঞ্চি জমি। যখন আমরা এই এপিসোডটাকে শ্যুট করছি তখন আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যেটা আপনাদের জানা প্রয়োজন। তা হলো আমাদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে একটা গভীর এবং ভয়ঙ্কর ষড়যন্ত্র করছিল NSCN খাপলাং এবং উলফা জঙ্গি গোষ্ঠীর শীর্ষ কমান্ডাররা। তাদের সমর্থন করেছিল CIA এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI। এই তথ্য আমাদের গোয়েন্দারা জানতে পারেন। এরপর অসম রাইফেলসের একটা অ্যাটাক ড্রোন ইউনিট পৌঁছে যায় মায়ানমারের সাং প্রদেশের ওই গভীর জঙ্গলে, যেখানে সেই মুহূর্তে NSCN খাপলাং এবং উলফা জঙ্গি গোষ্ঠীর যারা শীর্ষ কমান্ডার, যারা ভারত বিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং আছড়ে পড়ে ক্যাম্পের উপরে। মুহূর্তের মধ্যে সেখানে নিকেশ হয় উলফা এবং NSCN খাপলাংয়ের 10 থেকে 12 জন শীর্ষ কমান্ডার, এবং যাবতীয় তাদের অস্ত্র, যাবতীয় তাদের ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট সেখানেই ধ্বংস হয়। যখনই অপারেশন চলছে তখন আমাদের ইস্টার্ন কমান্ডের তরফে প্রতিটি বিষয়কে গুরুত্ব দিয়ে নজরদারি করা হচ্ছিল। এই পর্বে সে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, তা হলো মায়ানমারের সাং প্রদেশ, এটা বাংলাদেশের সীমান্ত থেকে খুব একটা বেশি দূরে নয়। ভারত বিরোধী চক্রান্ত করলে সেটা ভারত যে কোনোভাবে তাকে ধ্বংস করবে, নিকেশ করবে, সেটা অপারেশন সিঁদুরে পাকিস্তান দেখেছে। মায়ানমারের গভীর জঙ্গলে NSCN-এর খাপলাং গোষ্ঠীর জঙ্গি নেতা বা উলফা জঙ্গি গোষ্ঠীর নেতারা হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন তারা নিকেশ প্রাপ্ত হয়েছে ইতিমধ্যেই। এখানে একটা ছবি উঠে আসছে, তা হলো বাংলাদেশের মাটিকে যদি ইউনিস গভর্নমেন্ট বা ইউনিস সরকার ভারত বিরোধী কার্যকলাপে ব্যবহার করে তাহলে সেই ছবিটা ভালো হবে না। কারণ ইতিমধ্যে বাংলাদেশের শাহজালাল এয়ারপোর্টে যে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে, তারপর ভারতও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। আমরা সুপ্রতিবেশী, কিন্তু আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে, আমাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের চিন্তা করলে সেটা কখনই ভারত মেনে নেবে না। একটা তথ্য জানিয়ে রাখা প্রয়োজন, 1965 সালে যখন ভারত পাক যুদ্ধ চলছে, সেই সময় মাত্র আধ ঘন্টার মধ্যে আমাদের এয়ারফোর্স এই লালমনিরহাট এয়ারবেসকে গুড়িয়ে দিয়েছিল কার্পেট বোম্বিং করে। আজকে যদি ফের 2025-এ চিকেন স্নেক সংলগ্ন এই লালমনিরহাট এয়ারবেসকে বাংলাদেশ আমাদের রেড অ্যালার্টে পরিণত করে, সেক্ষেত্রে আমাদের ব্রহ্মস, আমাদের এয়ারফোর্সের ঠিক 1 থেকে 1.5 মিনিট লাগবে তাকে শায়েস্তা করতে। সুতরাং সাধু সাবধান, মোহাম্মদ ইউনুস আপনিও সাবধান, তা না হলে ব্রহ্মসের রেঞ্জটা অনেকটাই বড়, সেটা সারা বিশ্ব জানে, আপনিও বোধহয় জানেন। বিলক্ষণ আরও গুরুত্বপূর্ণ, রেলিভেন্ট এবং অথেন্টিক ইনফরমেশন নিয়ে ফিরছি আরও একটি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে জয় হিন্দ।